সুলতানা বেগম স্বাভাবিক কণ্ঠেই জবাব দিলেন, বৌমার শরীরটা তেমন ভালো না। সায়ান চিন্তিত হলো। তিশার আবার হঠাৎ কি হলো? সায়ান কিছুটা অস্থির হয়েই শুধালো, কি হয়েছে তিশোর? সন্ধ্যা থেকেই মেয়েটার মাথা ব্যথা বলে ছটফট করছিল। তারপর সামিরা এসে ওর রুমে নিয়ে মাথায় মলম লাগিয়ে দিয়েছিল। সায়ান আর খাবার খেতে বসলো না। যেভাবে খাবার কক্ষে ঢুকেছিল সেভাবেই কক্ষ থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ালো সামিরার কক্ষের সম্মুখে। কক্ষের বন্ধ দরজায় টোকা দিয়ে মৃদু কণ্ঠে ডাকলো, সামিরা, এই সামিরা, দরজা খোল। হঠাৎ ঘুমের মধ্যে দরজায় কারো ঘরাঘাত কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো সামিরা। তবে সায়ানের কণ্ঠ শুনে উঠে বসলো সে। ঘুমে ঢুলু ঢুলু হয়ে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। হাত উঁচিয়ে দরজা খুলে বলল, কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? সায়ান সামিরার পাশ থেকে উঁকি মারলো কক্ষের ভেতরে। কণ্ঠ কিছুটা স্বাভাবিক রেখে বলল, তিশু কোথায়? সামিরা একবার পিছু মুড়ে তাকালো, অতঃপর বলল, ঘুমাচ্ছে, তুলিস না এখন ওকে, অনেক কষ্ট ঘুমিয়েছে। সায়ান সামিরার পাশ কাটিয়ে ঢুকলো কক্ষের ভেতরে। বিছানার পানে যেতে যেতে বলল, তুই আমার রুমে যা, আমি আর তিশা আজ রাতে তোর রুমেই ঘুমাবো। সামিরা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আমি তোমার রুমে যেতে যাব কেন? তুই বরং এক কাজ কর, বাংলা সিনেমার নায়কদের মতন বউকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যা। সায়ান বসলো বিছানায়, তিশার মুখপানে তাকিয়ে বলল, ওকে এখন নাড়াচাড়া দিলেই ঘুম ভেঙে যেতে পারে। একটু আগেই তো তুই বললি অনেক কষ্টে ঘুমিয়েছে। সামিরা আর কথা বাড়ালো না। সত্যি মেয়েটা মাথায় ব্যথায় ছটফট করছে অনেকক্ষণ, তারপর একটু ঘুমিয়েছে। এই সময় তিশার ঘুমটা ভাঙানো ঠিক হবে না। সামিরা সায়ানের পানে তাকিয়ে ভেঙচি কাটলো একটা, অতঃপর চুপচাপ বেরিয়ে গেল কক্ষ থেকে। সায়ানও দরজা আটকে আস্তে ধীরে শুয়ে পড়ল তিশার পাশ ঘেঁষে। ওই রাতে তার আর খাওয়া হলো না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ঢেকে আছে। কক্ষে শুধুমাত্র দেখা মিলেছে ড্রিম লাইটের মৃদু আলোর। হঠাৎ এই মাঝরাতে ঘুম ভেঙে গেল তিশার। নিজেকে বিয়ের পরে প্রতিদিনের ন্যায় আবিষ্কার করলো কাটা শক্তপোক্ত বাঁধনে। তিশা পাশ ফিরে তাকালো, চোখের সম্মুখে ভেসে উঠল সায়ানের ঘুমন্ত মুখশ্রী। অবাক হলো মেয়েটা। সে তো সামিরার সাথে সামিরার কক্ষে ঘুমিয়েছিল, সেখানে কিভাবে সায়ান এলো? তিশা আশেপাশে চোখ ঘোরালো। সে তো সামিরার কক্ষেই আছে, তাহলে নিশ্চয়ই সায়ান সামিরাকে সরিয়ে এই কক্ষে স্থান করে নিয়েছে। আসলেই ছেলেটা একটা পাগল, না তো এমন কেউ করে? তিশা আলতো হাসলো, ফিরে তাকালো সায়ানের মুখপানে। কি সুন্দর লাগছে ছেলেটার ঘুমন্ত মুখশ্রী। এই এত সুদর্শন পুরুষ তিশা স্বামী হিসেবে ভাবতেই সর্বাঙ্গ জুড়ে কেমন যেন একটা শিহরণ বয়ে যাচ্ছে। তিশা আনমনেই মাথাটা একটু উঁচিয়ে চুমু খেলো সায়ানের গালে। ঠিক তখনই ধপ করে চোখ খুলল সায়ান। নিজের পানে তিশাকে আরেকটু চেপে নিয়ে বলল, এত রাতে আদর করে আমাকে বেসামাল করার চিন্তা ভাবনা করছো নাকি? এমনিই অসুস্থ তুমি, এই অবস্থায় আমাকে বেসামাল করে বাকিটা সইতে পারবে তো? আপনি না ঘুমিয়েছিলেন? সায়ান ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, একটু ঝুঁকে তিশার কপালে চুমু খেয়ে বলল, তুমি ঘুমাতে আর দিচ্ছ কই? তিশা কিছুটা অপ্রস্তুত হলো। চুরি করতে গিয়ে ধরা পড়ার ন্যায় এইদিক ওইদিক তাকালো সে। আমতা আমতা করে বলল, আপনি এখানে কেন এসেছেন? সায়ান তিশার ঘাড়ে মুখ কুচে দিল, মিহি কণ্ঠে বলল, কি করব বলো? এই 2 দিনেই তুমি আমার অভ্যাসটা ভীষণ খারাপ করে দিয়েছ। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসে না। তিশা কেঁপে উঠল। সায়ানের প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে মেয়েটার ঘাড়ে। তিশার সর্বাঙ্গে যেন শিহরণ জাগলো, হৃদস্পন্দন গাঢ় হলো। আমতা আমতা করে মেয়েটা বলল, এই মাঝ রাতে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন কেন? সায়ান তিশার ঘাড়ে ছোট্ট ছোট্ট চুমু খেলো, মোহিত কণ্ঠে বলল, মাঝরাতি তো উল্টাপাল্টা কাজ করার সময়, আর তাছাড়া দিনে অফিসে থাকায় সুযোগ পাই না তেমন। আমার সময় রাতেই। তিশা চুপ হয়ে গেল। হুট করেই জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা কয়টা বাচ্চা নেব? আমি কাছে গেলেই তো তোমার ঘুম পেয়ে যায়, আর সেখানে বাচ্চা নেওয়া বিলাসিতা। সায়ানের কণ্ঠে স্পষ্ট ঠাট্টা। এই লোক এত রাতে তাকে নিয়ে ঠাট্টা করছে? তিশা কপালে ভাঁজ ফেলল। নিজের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য বলল, কই, কখন? সায়ান বিস্তর হাসলো, দুষ্টু হেসে বলল, আচ্ছা তাই, তাহলে এসো আমরা এক্ষুনি বাচ্চা নেওয়ার প্রসেসিং শুরু করে দেই। তিশা ভরকালো। নিজের জালেই এবার সে নিজেই ফেসে গেছে। পরপর ফাঁকা ঢোক গেল বেচারি। আমতামতা করে বলল, আমার ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমাই একটু। সায়ান ওষ্ঠ প্রসারিত করল।
তিশার গালে আলতোভাবে দাঁত বসিয়ে বলল। এইটুকুতেই হাওয়া শেষ? তিশা প্রতি উত্তরে বলল না কিছুই। আবার কি বলে ফেলবে, তারপর ফেঁসে যাবে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। সকালের সময় চারিদিকটা সূর্যের আলোয় ভরে উঠেছে বেশ। সায়নের আজ ঘুম ভাঙতে ভাঙতে দেরি হয়েছে। ঘুম ভেঙে কোনো রকমে ফ্রেশ হয়ে খেয়ে উঠেছে অফিসের পথে। তবে মাঝপথে গিয়েই বাঁধল বিপত্তি। সেদিনের মতো আজও বাসায় মোবাইল ফেলে গেছে সে। কি আর করার, মাঝপথ থেকেই আবারও ছেলেটা ফিরে এলো বাড়িতে। কিন্তু বাড়ির সম্মুখে আসতেই ছেলেটা দর্শন পেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশা সেদিন সেই ছাদের ছেলেটার সাথে হাত নাড়িয়ে কি যেন বলছে। আবারও মাঝে মাঝে হেসে কুটি কুটি হচ্ছে। সায়নের চোখ মুখ শক্ত হলো। কতদিন এই মেয়েকে বলেছে অন্য ছেলেদের সাথে কথা না বলতে, কিন্তু এই মেয়ে তা মানতে নারাজ। তিশাকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখলে সায়নের হৃদয় কতটা জ্বলে তা কি জানে না তিশা? তাও আবার সেদিনের সেই ছেলেটা। তবুও নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো সায়ন। না, আজ সে কিছুই বলবে না। কিন্তু তার এই নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে ছেলেটা তিশার পানে একটা উপহারের বক্স এগিয়ে দিল। তিশাও আবার হাত বাড়িয়ে নিয়ে নিল সেই উপহার। সায়ন সহ্য করতে পারল না আর। এগিয়ে গিয়ে সে দাঁড়ালো তিশার পাশে। ক্রোধে দিশেহারা হয়ে খপ করে ধরলো মেয়েটার হাতটা। তিশা হকচকিয়ে উঠল। পাশ ফিরে তাকাতেই দেখলো সায়নের ক্রোধিত চেহারাটা। কেঁপে উঠল মেয়েটার অন্তর। এই লোক বাড়িতে আসার এই সময়টাই পেল। তাছাড়া এ তো কিছুক্ষণ আগেই অফিসে গেল, এখনই আবার ফিরে এসেছে কেন? ঢোক গিলল তিশা। তুতলিয়ে বলল। আপনি? সায়ন দাঁতে দাঁত চাপলো। হেসে সে বলল। কেন, আমি এসে পড়াই বুঝি? তোর রং তামাশায় ভাটা পড়েছে? কথাটা বলেই এক প্রকার টানতে টানতে তিশাকে বেদরের দিকে নিয়ে গেল সায়ন। সরে ফেলল কক্ষুনি। এই প্রথম ছেলেটা তিশাকে তুই করে বলেছে। এর আগে যত যাই হোক বা যত রাগি উঠুক না কেন, কখনো তুই করে বলেনি। তিশার হৃদয় ভারী হলো। তবুও সে বুঝতে চাইল সায়নকে। নরম কণ্ঠে বলল। দেখুন, আপনি ভুল বুঝছেন। কথাটা শেষ করতে না করতেই তীব্র ক্রোধে জর্জরিত হয়ে মেয়েটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল সায়ন। তিশা চমকালো, ভরকালো, স্তব্ধ হয়ে গেল। সায়ন তার গায়ে হাত তুলল, তাও এত ছোট্ট একটা বিষয় নিয়ে। অভিমান জন্মালো মেয়েটার মনে। তবুও সে অভিমান সে উপেক্ষা করলো। সায়নকে বোঝানোর উদ্দেশ্যে আবারও বলল। আপনি আমার পুরো কথাটা তো শুনবেন। কথাটা শেষ করতে পারল না তিশা। তার আগেই সায়ান আর একটা থাপ্পড় লাগিয়ে দিল মেয়েটার গালে। এবার আর তিশা সহ্য করলো না। রুক্ষ কণ্ঠে বলল। আপনি আমার কথা না শুনেই আমাকে আঘাত করে কিন্তু ঠিক করলেন না। সায়ান উত্তর দিল না কোনো। তিশার পানে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মোবাইল নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তিশাও শক্ত হলো এবার। শেষ পর্যন্ত ওর গায়ে হাত তুলল। তীব্র অভিমানে মুচড়ে গেল মেয়েটা। এভাবে আর নয়, এই অসভ্য বর্বর লোককে এবার একটা শিক্ষা দিতেই হবে। তিশা আলমারির ওপর থেকে নিজের বিয়ের সময় এই বাড়ি থেকে দেওয়া লাগেজটা টেনে নামালো। তাতে নিজের সব জামা কাপড় ভরলো এক এক করে। অতপর লাগেজ হাতে বেরিয়ে এলো কক্ষের বাইরে। ব্যাগ গুছিয়ে রুমের বাইরে আসতেই দেখা মিলল সুলতানা বেগমের। তিশার হাতে লাগেজ দেখে ভ্রু কুচকালো সে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো। এভাবে কোথায় যাচ্ছিস মা? তিশা নাক টানলো, ধারা গলায় বলল। আমি আর তোমাদের বাড়িতে থাকবো না মা, এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। সুলতানা বেগম আশ্চর্য বনে গেলেন। অবাক কণ্ঠে বললেন। কি, কেন? তিশা হুট করে কেঁদে উঠল। কান্না বিচরিত কণ্ঠে বলল। তোমার ছেলে আজ আমায় মেরেছে, ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরেছে। সামিরাও এর মধ্যে এসে উপস্থিত হলো ওই স্থানে। ভাইয়ের হাতে বান্ধবীর মার খাওয়ার ব্যাপারটা হজম করতে পারল না। ঠিক ফুঁসে উঠল সে। ঝাঁঝালো কণ্ঠে বলল। আরো লাই দাও নিজের ছেলেকে। লাই দিতে দিতে মাথায় তুলেছ। এখন তোমার ছেলে বউ পেটাচ্ছে, তাও আবার সদ্য বিবাহিত নতুন বউকে। সুলতানা বেগমও অবাক হয়েছেন বেশ। ছেলে তার রকচটা একগুঁয়ে বদমেজাজি, তাই বলে বউকে মারবে? এতটা অধঃপতন হয়েছে সায়ানের। সুলতানা বেগম হাত উঁচিয়ে হাত বুলিয়ে দিলেন তিশার গালে। অতঃপর বললেন। ইস, গালটা লাল হয়ে গেছে একদম। এভাবে কেউ কাউকে মারে? থামলেন সুলতানা বেগম। আবারও বললেন। ঠিক করেছিস তুই। ওই গদ্ধবটার সাথে তোর থাকতে হবে না। চলে যা তুই যেখানে যেতে চেয়েছিলি। ওর শিক্ষা হওয়ার প্রয়োজন এবার। তিশা সুলতানা বেগমের দিকে তাকিয়ে রইল কিঞ্চিত সময় নিয়ে। অতঃপর হুট করেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। হক চকালেন সুলতানা বেগম। ব্যস্ত হয়ে বললেন। কি হয়েছে আবার? এভাবে কাঁদছিস কেন? তিশা কান্না থামালো একটু। হাত টেনে টেনে বলল।
কিন্তু আমি যাবোটা কোথায়? আমার বাবার বাড়িও নিচতলায়। বাবার বাড়িতে যাওয়ারও উপায় নেই। সায়ান বাড়িতে ফিরলেই আমাকে ধরে ফেলবে। সুলতানা বেগম সময় নিলেন একটু, অতঃপর বেশ বিচক্ষণ ভঙ্গিতে বললেন, তোকে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। বাড়িটাও কাছাকাছি আছে, যেতে কষ্ট হবে না তেমন। প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরল সায়ান। ঘড়ির কাঁটায় কেবল রাত 8টা। অফিসে প্রচুর কাজের চাপ থাকা সত্ত্বেও এক প্রকার বসের হাত পা ধরে ছুটি নিয়েছে। সকালে দিশার গায়ে হাত তুলে পরবর্তী নিজেরই খারাপ লেগেছে। রাগ ঠান্ডা হওয়ার পর ইচ্ছে করেছে নিজের হাতটা নিজেই ভেঙে ফেলতে। তাছাড়া মেয়েটা প্রতিদিন তাকে অফিসে থাকা অবস্থায় বার কয়েক কল মেসেজ করে খোঁজ খবর নিলেও আজ কোনো খোঁজ খবর নেয়নি। একটা কল বা মেসেজ করে নি তাকে। নিশ্চয়ই মেয়েটা তার উপরে অভিমান করেছে ভীষণ। এখন তাকেই অভিমান ভাঙাতে হবে বউয়ের। সায়ান হাত উঁচিয়ে ঘরের কলিং বেল বাজালো। গতকালের ন্যায় আজও দরজা খুললেন সুলতানা বেগম। সায়ান এক পলক তাকালো মায়ের পানে, অতঃপর জুতা খুলে ঢুকে গেল ঘরের ভেতর। দিশা হয়তো অভিমানে গাল ফুলিয়ে কক্ষে বসে রয়েছে। সায়ান কোনো দিকে না তাকিয়ে নিজের কক্ষের পানে এগিয়ে গেল। কিন্তু এই কি, দিশা কোথায়? কক্ষের কোথাও তো নেই। তাহলে নিশ্চয়ই সামিরার কক্ষে গিয়েছে। গতকালও তো সেখানেই ছিল। সায়ান নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো। চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো সামিরার কক্ষের সম্মুখে। হাত তুলে দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, সামিরা, সামিরা। একটু সময় গড়াতেই সামিরা দরজা খুলল। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সায়ান। ইতিউতি না করে বলল, টিস্যুকে ডেকে দে তো। সামিরা সরু দৃষ্টিতে তাকালো সায়ানের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তোর বউকে আমি ডেকে দেবো কোথা থেকে? আমার রুমে সে নেই। সায়ান ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। তাহলে তিশা গেল কোথায়? সামিরা ভাবলেশীনভাবে জবাব দিল, বাড়ি ছেড়ে চলে গেছে। সায়ান যেন আকাশ থেকে পড়ল। বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি? মাত্র দুটো থাপ্পড়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? তাছাড়া সেও তো শুধু শুধু থাপ্পড় দেয়নি। তিশা বেশ ভালোভাবেই জানে তাকে নিয়ে সায়ানের হিংসাত্মক মনোভাবটা একটু বেশি। আগেও এটা নিয়ে সাবধান করা হয়েছে তাকে। তারপরও কেন সে সায়ানের অবাধ্য হলো? অফিস থেকে বউয়ের রাগ ভাঙাতে এলেও বাড়িতে এসে বউ নেই শুনে রাগ উঠল সায়ানের। দাঁতে দাঁত চেপে বলল, কার অনুমতি নিয়ে ও ঘরের বাইরে গিয়েছে? সুলতানা বেগম এসে দাঁড়ালেন সায়ানের পাশে। ভারী কণ্ঠে বললেন, বউ পিটাবি আর তারপরও সে এই বাড়িতে তোর মার খাওয়ার জন্য বসে থাকবে ভেবেছিস? আমি অনুমতি দিয়েছি ওকে এই বাড়ি ছেড়ে যাওয়ার। সায়ান তার কথা বাড়ালো না। ক্রোধে ফোঁস করতে করতে পা বাড়ালো নিচ তলার উদ্দেশ্যে। দৌড়ে তো ওই বাপের বাড়ি পর্যন্তই, এছাড়া আর যাবে কোথায়? একবার শুধু হাতের কাছে পেলেই হলো। তারপর সায়ান হাড়ে হাড়ে ওকে বাড়ি ছাড়ার সাহস টের পাইয়ে দিবে। সায়ান হাত উঁচিয়ে তিশাদের ঘরের কলিং বেল চাপল। মিনিট খানিক পেরোতেই দরজা খুলে দিলেন ঝুমা বেগম। শাশুড়িকে দেখে নিজের চোখে মুখে একটু নম্র ভাব ফুটিয়ে তুলল সায়ান। ভেতরের ক্রোধ চেপে রেখেই কোমল কণ্ঠে বলল, তিশাকে একটু ডেকে দিন তো। ঝুমা বেগম অবাক হলেন। অবাক সুরে বললেন, তিশা? তিশা কোথায়? আমাদের বাসায় আসেনি তো ও? কিছু কি হয়েছে বাবা? সায়ানের হৃদয় কাঁপল। তিশা কোথায় গেল? এই শহরে এই বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা আছে তার? ঝুমা বেগমের কাছে কিছু জিজ্ঞেস করবে, কিন্তু তার কথা শুনে তো মনে হলো তিনি কিছুই জানেন না। তার মেয়ে যে অভিমান করে বাড়ি ছেড়েছে এটাই তার অজানা। সায়ানের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েটা অভিমান করে কোথায় গেল? এই রাতের আধারে কোথায় খুঁজবে সে দিশাকে? তবে কি মেয়েটা হারিয়ে যাবে সায়ানের থেকে? কলিজাটা ধক করে উঠল ছেলেটার। না না, তিশা হারিয়ে যেতে পারে না, কোথাও যেতে পারে না তিশা। সায়ান দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি নিয়ে তিশাকে খুঁজতে শুরু করলো শহর জুড়ে। মধ্যরাত, চারিদিকটা ইতোমধ্যে ঘন আঁধারে থেকে গেছে। আজ যেন প্রতিদিনের তুলনায় চারিদিকটা একটু বেশি নীরব মনে হচ্ছে। সায়ান এই মধ্যরাত পর্যন্ত খুঁজেও তিশাকে কোথাও পায়নি। মেয়েটা এই শহরেই আছে তো, নাকি তার উপরে অভিমান করে তার নিজের শহরে চলে গেছে? সায়ান হতাশ হয়ে গিয়ে বসলো তিশাদের ফ্ল্যাটের সম্মুখে সিঁড়ির ওপর। এখন ঘরে যেতে ইচ্ছে করছে না। যে ঘরে তিশা নেই সে ঘরে গিয়ে সায়ান শান্তি পাবে না কিছুতেই। সায়ান চোখ বন্ধ করে নিল।
পিঠ এলিয়ে শুয়ে পড়ল সিঁড়ির ওপরে। ঠিক তখন তার কর্ণে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। সায়ান চোখ মেলে তাকালো সম্মুখে। রিশা ডাকছে তাকে। সায়ান সোজা হয়ে বসল। কিছুটা বিষাদ মিশ্রিত কণ্ঠে বলল, কিছু বলবে রিশা? রিশা একটু সময় নিল, আমতা আমতা করে বলল, আমি জানি তিশা আপু কোথায় গেছে। সায়ানের চোখ দুটো চকচক করে উঠল। এতক্ষণে আশার আলো খুঁজে পেল সে। রিশা হেতু জানে, তার মানে সবাই জানতো তিশা কোথায়, শুধুমাত্র তার কাছ থেকে লুকিয়েছে। সকলে জোট বেঁধে তার সাথে এত বড় একটা বেইমানি করলো। সে যাই হোক, এসব নিয়ে পরে ভাবলেও চলবে, আগে জানতে হবে তিশা কোথায়। সায়ান বসা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কোথায় তিশা? রিশা এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে জবাব দিল, কাছে পিঠেই আপনার কোনো খালা থাকে? আপনার মা তিশা আপুকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কাছে পিঠে খালা? সায়নের স্মরণে এলো, এই তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরেই মায়ের ছোট বোন অর্থাৎ আমিনা খালা থাকে। এর মানে দিশাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তাকে কুকুরের মতো ঘোরানো হয়েছে পুরো শহরে। সায়নের চোখ দুটো লাল হয়ে উঠল। রিশাকে রেখেই গাড়ি নিয়ে আবারও সে বেরিয়ে পড়ল। কিছুটা সময় অতিবাহিত হতেই সায়ান গিয়ে পৌঁছালো তার খালার বাড়ির সম্মুখে। একতলা বাড়িটা নীরব নিস্তব্ধতায় ঢাকা, শুধু সম্মুখে একটা কৃত্রিম আলো জ্বালানো। সেই নিস্তব্ধতার বুক চিরে সায়ান কলিং বেল বাজালো, কিন্তু মিনিট কয়েক অতিবাহিত হতেও দরজা খুলল না কেউ। হয়তো ঘুমের দরুন শুনতে পায়নি। সায়ান অধৈর্য হলো। তার ঘুম হারাম করে সবাই এখন কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে? তাতে দাঁত চাপলো সায়ান। লাগাতার কলিং বেল বাজানোর সুর করলো সে। কিছুক্ষণের মাথায় দরজাটা খুলে গেল। দরজার সম্মুখে দৃশ্যমান হলেন আমিনা বেগম। তবে তাকে দেখে একটু ভদ্রতাও প্রকাশ করলো না সায়ান, কৌশলাদিও বিনিময় করলো না। বেয়াদবের ন্যায় তার পাশ কাটিয়ে ঢুকে গেল ঘরের ভিতর। গলা ফাটিয়ে ডাকলো, তিশা, তিশা। সায়ানের কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতে বিছানায় লাফিয়ে উঠে বসলো তিশা। সেও ঘুমায়নি এতক্ষণও। সায়ানকে ছাড়া ঘুম আসছিল না কিছুতেই। বারবার মনে হচ্ছিল তখন ক্রোধের বশে বাড়ি ছাড়াটা ভুল হয়েছে, আবার রাত হয়ে যাওয়ার একা একা বাড়িও ফিরতে পারছিল না। প্রথমবার কলিং বেলের আওয়াজ শুনেই তিশা অনেকটা আন্দাজ করেছিল সায়ান এসেছে। পরে আবার ভেবেছে যদি সায়ান না হয়, এমনি যা রাগ তার, সেই রাগের জেরে যদি তাকে নিতে না আসে, তাই আর বিছানা ছেড়ে উঠে যায়নি। তবে এবার সায়ানের কণ্ঠ শুনে উৎফুল্ল হলো তিশা। হন্তদন্ত হয়ে ছুটে এলো বসার কক্ষে। সায়ান একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, অতঃপর আমিনা বেগমের সম্মুখে হুট করে কোলে তুলে নিল তিশাকে। হকচকে উঠল মেয়েটা। আমিনা বেগমের সম্মুখে ভারী অপ্রস্তুত হলো বটে। এভাবে খালার সম্মুখে যদি কোলে তুলে নেয়, লাজে মুচড়ে গেল তিশার হৃদয়। ব্যস্ত হয়ে বলল, কি করছেন তিনি, যে নামান আমাকে। সায়ান পাত্তাই দিল না তিশার কথায়, বরং মেয়েটাকে কোলে নিয়ে সে বাড়ির বাইরের পানে পা দিল। যেতে যেতে খালাকে বলল, দরজাটা আটকে দাও খালা। সায়ান তিশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মেয়েটাকে গাড়ির সম্মুখে সিটে বসিয়ে দিয়ে সেও বসে পড়ল ড্রাইভিং সিটে। তিশা আর চোখে তাকালো সায়ানের পানে। ছেলেটার চোখ মুখ কেমন শক্ত মনে হচ্ছে, চোখ দুটো লাল হয়ে আছে, নিশ্চয়ই তিশার উপরে রেগে আছে ভীষণ। মেয়েটার হৃদয় ভীত হলো, ঢোক গেলে বলল, আমি বাড়ি যাব না। সায়ান তৎক্ষণাৎ ফিরে তাকালো তিশার পানে, হাত বাড়িয়ে গাল চেপে ধরল মেয়েটার। হিসিয়ে বলল, কি বললি তুই? সাহস থাকলে আর একবার এই কথা বল তুই। তারপর প্রথমে তোকে খুন করব, তারপর নিজেকে নিজে শেষ করব। তিশা আর কিছু বলার সাহস পেল না। এমনি যেই পরিমাণ লেগে আছে তাতে তাকে না এখনই গলা টিপে দেয়। সায়ান গাড়ি স্টার্ট দিল, দ্রুত গতিতে চলা শুরু করলো সম্মুখ পানে। তিশার হৃদয়ে আরও ভীত হলো। যেভাবে সায়ান গাড়ি চালাচ্ছে, কোনো দুর্ঘটনা না ঘটে যায় কে জানে। রাস্তাও অল্প, তার উপর সায়ান গাড়িও চালিয়েছে খুব দ্রুত। অল্প সময়েই বাড়িতে এসে পৌঁছালো সায়ান আর তৃষা। বাড়ির সম্মুখে গাড়ি থামিয়েই আবারও তৃষাকে কোলে তুলে নিল সায়ান। এরপর ধূপধাপ পা ফেলে ঢুকে গেল বাড়ির ভেতরে, তারপর নিজেদের ফ্ল্যাটে। ঘরের কলিং বেল বাজাতে দরজা খুলে দিলেন সুলতানা বেগম। সায়ান খুব একটা পাত্তা দিল না সেদিকে। মাকে উপেক্ষা করে সে তৃষাকে কোলে নিয়ে ঢুকলো ভেতরে। তবে সুলতানা বেগমকে দেখে কিছুটা আশা খুঁজে পেল তৃষা।
এই লোককে একমাত্র তার মাই সাহায্য করতে পারবে। তিশা ভয়ার্থ দৃষ্টিতে তাকালো সুলতানা বেগমের পানে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে বাঁচাও মা, তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। সুলতানা বেগমও ছুটলেন ছেলের পিছু পিছু, ব্যস্ত হয়ে বললেন, ওকে ছেড়ে দে বাবু, পাগলামি করিস না, মেয়েটা ভয় পাচ্ছে তোকে। সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, রুক্ষ কণ্ঠে বলল, এই কথা তোমার ওকে নিজের বোনের বাসায় পাঠানোর সময় ভাবা উচিত ছিল। তখন যখন ভাবনি, এখনও ভাবার দরকার নেই। কথাটা বলেই তিশাকে নিয়ে কক্ষের পানে পা বাড়ালো সায়ান। কক্ষে ঢুকেই তিশাকে নিচে দাঁড় করিয়ে দিল, অতঃপর দরজাটা ঠাস করে বন্ধ করে এগোতে শুরু করলো তিশার পানে। সায়ান এক পা করেই তিশার পানে এগুচ্ছে, আর মেয়েটা ভয়ে এক পা করে পিছোচ্ছে। পিছাতে এক পর্যায়ে খাটের কাছে গিয়ে পৌঁছালো তিশা। খাটের সাথে পা বেঁধে ধপাস করে বিছানায় চিত হয়ে পড়ল মেয়েটা। সায়ানও তৎক্ষণাৎ উপর হয়ে শুয়ে পড়ল মেয়েটার ওপরে, শক্ত করে চেপে ধরল বিছানায়, দাঁতে দাঁত চেপে বলল, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার অনুমতি ছাড়া তুমি বাইরে পা রেখেছো কেন?